আজকের গল্পে ঘুরছে বাঙালি তোমাদেরকে নিয়ে যাবে উত্তরবঙ্গের সাদা অর্কিডের দেশে। দার্জিলিংয়ের খুব কাছে চা বাগান, পাইনের জঙ্গল আর পাহাড়ে ঘেরা এই জায়গায় বছরের যে কোনো সময় তোমরা আসতেই পারো, তবে সন্ধ্যার সময় ছাড়া। ভূতের ভয় কতটা পাবে তাহা না জানলেও পাইনে ঘেরা এই জঙ্গলে হাঁটলে কিন্তু বেশ থ্রিলিং একটা অভিজ্ঞতা হবে মশাই। সাথে বলবো জীবনে প্রথমবার পাহাড়ে আমার ক্রিকেট খেলার অনুভূতি। তাছাড়াও সন্ধান দেব একেবারে অফবিট প্লেসে থাকা একটা দারুণ আস্তানার, যেখানে অত্যন্ত কম খরচে থাকা খাওয়া সহ পায়ে হেঁটে ঘুরে দেখে নিতেই পারো এখানকার বেশ কিছু বিখ্যাত দেখার জায়গা। তাহলে চলো আর দেরি না করে বরং খুলে ফেলা যাক আজকের ঘুরছে বাঙালির গল্পের ঝুলি। শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী শেয়ার গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়েছে কার্শিয়াং স্টেশনের কাছে। এখান থেকে আমাদের গন্তব্য ডাউহিলের হিল 66 হোমস্টে, যার দূরত্ব কার্শিয়াং স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার। তোমরা যদি কেউ হিলস 66 হোমস্টেতে শেয়ার গাড়িতে করে যেতে চাও, তাহলে কার্শিয়াং অবধি তোমরা শেয়ার গাড়িতে এসে কার্শিয়াংয়ে নেমে ওখানে যে কাউকে জিজ্ঞেস করবে যে আমরা ডাউহিলের যে ট্যাক্সি স্ট্যান্ড সেখানে যাব, তো সেই ট্যাক্সি স্ট্যান্ডে এসে তোমরা যে কোনো শেয়ার গাড়ি ধরে একদম হোমস্টের সামনে নামতে পারবে। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এখান থেকে তোমরা যদি হিল 66 হোমস্টে অবধি পুরো গাড়ি ভাড়া করো তাহলে 200 টাকা খরচ পড়বে, আর যদি শেয়ারে যাও তাহলে 40 টাকা জনপ্রতি লাগবে। না, গাড়িতে নয়, পাহাড়ের সৌন্দর্য মন প্রাণ ভরে আজ উপভোগ করব পায়ে হেঁটে। তবে তার আগে তোমাদেরকে দেখাবো এই হোমস্টের অ্যাম্বিয়েন্স খানা। আচ্ছা, আমি এখন আমাদের এই যে হিল 66 হোমস্টে এটার একটা ছোট্ট ট্যুর তোমাদের দিয়ে দিই। কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠলে প্রথমেই তোমাদের নজর কাড়বে এই সুন্দর সাজানো ফুলের বাগানখানা। দেখো, এখানে রিসেপশনের বাইরেই না এখানে একটা খুব সুন্দর ছোট্ট বসে চাটা খাওয়ার জায়গা রয়েছে। এবার চলো এখান থেকে আস্তে আস্তে আমরা যদি রিসেপশনের দিকে চলে যাই। এটা রিসেপশন, এখানে দেখো হিল 66 হোমস্টে। এইখানে দেখো বেশ কিছু আশেপাশে যে সাইট সিনগুলো করা যায় তার ছবি দেওয়া রয়েছে। আর এইখানে দেখো একটা রুম রয়েছে, এর পাশেও একটা রুম রয়েছে, আর প্রতিটা রুমেরই কিন্তু এখানে আলাদা আলাদা নাম আছে। এই রুমটার নাম হলো কাটুস, আর এই রুমটার নাম হলো কাউলো। কাটুসে আমরা একটু ঢুকি। দেখো, ঢুকি প্রথমে একটা ছোট্ট র্যাক মতো রয়েছে, এবং আমাদের সামনে একটা বড় কিং সাইজ বেড রয়েছে। মোটামুটি 3 জন তো এখানে ইজিলি তোমরা শুতে পারবে। এর পাশে আরও একটা ছোট্ট খাট রয়েছে, এখানে তো একজন আরামসে শুতে পারবে। একটা ছোট্ট ড্রয়ার রয়েছে, আর এইখানে যদি আমি খুলি, এই যে ভিউ যেটার কথা বলছিলাম, বাইরে থেকে দেখো ওই দূরে দেখা যাচ্ছে কার্শিয়াংয়ের ওই বিখ্যাত টাওয়ারটা। আর এই যে বুবু এখানে বসে এখন সানবাদ নিচ্ছে। এদিক থেকে একটা ছোট্ট ভিউ রয়েছে, এই যে এদিক থেকে পাশের যে হোমস্টে তার ভিউ দেখা যায়, আর এদিকে পাইন গাছ রয়েছে। চলো ওয়াশরুমটা একটু তোমাদের দেখিয়ে দিই। গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে মিরর রয়েছে, কোমোড রয়েছে। একটা জিনিস নিশ্চয়ই তোমরা খেয়াল করছো, রুমটার দেয়ালগুলোতে কোনো দাগের ছিটে ফুটা নেই, মানে খুব ওয়েল মেনটেন করা, দেখেই বোঝা যাচ্ছে। এবার আস্তে আস্তে আমি চলে যাই বাইরের দিকে। আবার এদের যে ডাইনিংটা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে এটা হলো এদের ডাইনিং স্পেস, এখানে প্রায় 20 জনের কাছাকাছি তো ইজিলি বসে খেতে পারবে। আমরা কিন্তু ছিলাম নিচে রিসেপশন থেকে ওপরে উঠে একদম সেকেন্ড ফ্লোরে, মানে ওদের টপ ফ্লোরে। ওপরে থাকার সব থেকে যে মজা সেটা হলো এই দেখো, ওপর থেকে কার্শিয়াং শহরের একটা মারাত্মক ভিউ দেখা যায়, দেখতে পাচ্ছ? সামনে এই যে যাচ্ছি, সামনে ওইটা আমাদের রুম, আর এইদিকে আরও একটা রুম রয়েছে। এই রুমটার নাম হলো কুসুম। এই রুমটা একটু দেখিয়ে দিই, একই ক্যাটাগরির রুম। যে এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, এইখানেও একটা বেড রয়েছে ছোট্ট।
সব ঘরই মোটামুটি 3 জন করে খুব আরামে থাকতে পারবে এবং 4 জনও থাকতে পারবে। খুব অ্যাস্থেটিক ঘর, ছোট্টর ওপরে, কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে এখানে আসলে। এই রুমটা থেকে দেখো একটা খুব সুন্দর, এদিকে একটা ব্যালকনি আছে, আর এই ব্যালকনিতে দেখো দুটো বসার চেয়ারও দেওয়া আছে। লাস্ট একটা জিনিস তোমাদের না দেখালেই না, এই যে দেখো প্রতিটা ফ্লোরেই কিন্তু এরকম সিকিউরিটি ক্যামেরা দিয়ে ওয়েল কানেক্টেড। গুড মর্নিং ফ্রম কার্শিয়াং। যদিও গুড মর্নিং বলাটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমি এখন বলতে পারছি না, কারণ অলরেডি 12টা বেজে গিয়েছে। আসলে কালকে রাত্রের বাস জার্নির ধকলের পরে আমরা আমাদের হোমস্টেতে এসে রীতিমতো ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার না করেই থাকতে পারছি না, সেটা হলো এইবারের আমাদের নর্থ বেঙ্গল ট্রিপ কিন্তু মূলত নর্থ বেঙ্গলের বেশ কিছু অফবিট জায়গা নিয়ে। তো আমরা ওই জন্যই এবারে একটা ট্রিপ প্ল্যান করেছিলাম যে কার্শিয়াংয়ের অফবিট একটা হোমস্টেতে যাব এবং সেখান থেকে কার্শিয়াংয়ের আশেপাশে যা যা সাইট সিন করা যায় সেগুলো আমরা করব। আর এই হিল 66 হোমস্টে, এখান থেকে কিন্তু কার্শিয়াংয়ের বেশ কিছু বিখ্যাত দেখার জায়গা একদম পায়ে হাঁটা পথে। তবে তোমরা হাঁটতে না চাইলে শেয়ার গাড়ির অপশন তো রয়েইছে। যেহেতু আমরা হেঁটে এক্সপ্লোর করছি এই জায়গাগুলো, সেহেতু আমাদের কিন্তু তাড়াহুড়ো করার কিছু নেই। আর অফবিট জায়গার এটাই কিন্তু মজা, মানে খুব বেশি তো একদম ভিউ পয়েন্ট থাকে না যে তোমাকে একদিনে প্রচুর জিনিস কভার করতে হবে। তাই ধীরে সুস্থে টাইম নিয়ে তোমরা এই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারো, যেটা আমার মনে হয় তোমরা যারা প্রকৃতিকে ভালোবাসো তোমাদের জন্যে সেটা অন্যান্য জায়গার তুলনায় তোমাদেরকে অনেক বেশি আনন্দ দেবে। বন্ধুরা, ডাউহিল যাওয়ার পথে এই যে দেখো এখানকার একটা স্থানীয় মন্দির পড়লো আমার ডান দিকে, আর এখানে ঠিক মন্দিরের পাশে একটা ঝোড়া রয়েছে। যদিও শীতকাল বলে এটা এখন শুকনো, তোমরা দেখে বুঝতে পারবে না, তবে আমরা সামনাসামনি দেখে আঁচ করতে পারছি বর্ষাকালে এটা কি মারাত্মক রূপ নেয়। এখান থেকে গেলে ডিয়ার পার্ক উপরে। আচ্ছা, আমাকে বললো যে এই দিক থেকে গেলে সুবিধা হবে। এরকম রাস্তা আছে, সুবিধা আছে। এখানে একটু ভাঙা রাস্তা তো। হ্যাঁ। আচ্ছা, আপনি স্থানীয়, আপনাকে আরও একটা কথা জিজ্ঞেস করি, যেহেতু আপনি বাংলা ভালো বলেন, আপনি আরও ভালো আমাদেরকে গাইড করতে পারবেন। কার্শিয়াংয়ের এই ডাউহিল তো মোটামুটি কুখ্যাত এই যে হন্টেড প্লেসের জন্য, তো এটা কতটা সত্যি? হ্যাঁ, একদম সত্যি তো, একদম সত্যি। আচ্ছা, মানে এখানকার স্থানীয় মানুষ, আপনি গিয়ে দেখতে পারেন হন্টিং প্লেস। আর ওই যে ভিক্টোরিয়া বয়েজ স্কুলে বলে যে ওখানে নাকি কিছু একটা জিনিস হয়েছিল, এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি। তো তার ফলে স্কুলের যারা আর কি বাচ্চারা যে পড়াশুনো করে তাদের কোনো অসুবিধা হয় না? আচ্ছা আচ্ছা, আপনি একজন থাকলে তো আমি স্কুটিতে নিয়ে যাই। না, কোনো অসুবিধা নেই, আমরা হেঁটেই একটু এক্সপ্লোর করছি, কোনো অসুবিধা নেই। আমাদের একটু ঘুরে আসি। ভালো থাকবে। নমস্কার, ভালো থাকবে একদম। নমস্কার। জানি না সত্যি কতটা মিথ্যে কতটা, কিন্তু উনি বললেন যে ডাউহিল নিয়ে যতটা হন্টেড প্লেসের যে রিউমার্সগুলো ছড়িয়ে আছে সেগুলো নাকি অনেকাংশেই সত্যি। তো আমাদের সেগুলো খতিয়ে দেখার বিন্দুমাত্র ইচ্ছা নেই। আমরা এসছি ডাউহিলের সৌন্দর্য উপভোগ করার জন্যে, আমরা সেই সৌন্দর্যকেই উপলব্ধি করব। চলো, কাছাকাছি চলে এসছি, খুব বেশি দূর আর নেই। হ্যালো। এই ডাউহিল যাওয়ার রাস্তাটা কিন্তু এক কথায় দারুণ। পাহাড়ি মানুষদের বাড়ি বলো বা দোকান, সেখানে সামান্য একটা জায়গা থাকলেও না ফুল গাছ দিয়ে সাজানোর এই যে ব্যাপারটা আমার কিন্তু বেশ লাগে। আমরা এখন দাঁড়িয়ে আছি ডাউহিল পোস্ট অফিসের বাইরে। পোস্ট অফিসটা কত সুন্দর, শুধু একটু দেখাই, দারুণ লাগবে, দারুণ। ভারী মিষ্টি পোস্ট অফিসটা না, দারুণ লাগছে এই গ্রামে হাঁটতে। বাড়িগুলো সুন্দর, ছোট্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং প্রতিটা বাড়ির বাইরেই সুন্দর সুন্দর ফুলের চাষ হয়েছে। শুধু ফুল না, ছোটো ছোটো শাকসবজিরও চাষ হয়েছে, এবং প্রতিটা বাড়িতেই মোটামুটি একটা বা একটার বেশি কুকুর পুষে রেখেছে। কুকুরগুলো তো দেখালাম কি কিউট। ও হ্যাঁ, যেটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে এখন তো অফ সিজন, তো গ্রামটা দেখো পুরো ফাঁকা, মানে এখানকার গ্রামের স্থানীয় বাসিন্দারা ছাড়া বলতে গেলে আর কোনো টুরিস্টই নেই। দারুণ লাগছে, দারুণ লাগছে। কি
কি অসম্ভব মায়াবী লাগছে না এই রাস্তাটা। তবে পথের দুপাশের এই ঘন পাইনের সারি কিন্তু দিনের বেলাতেও তেনাদের কথা বারবার মনে করিয়ে দিচ্ছে। বন্ধুরা, আমাদের চারপাশের পরিবেশ আর গাছপালাগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা এখন ডাউহিল পাইন ফরেস্টের মধ্যে থেকে হাঁটছি। আর এখানকার পরিবেশ কি যে অপার্থিব সুন্দর বলে বোঝাতে পারবো না। বাংলায় যেটাকে বলে নির্জন নীরবতা যেন আমাদেরকে আঁকড়ে ধরেছে চারদিক থেকে। বন্ধুরা, অবশেষে গুটি গুটি পায়ে আমরা এসে পৌঁছেছি ডাউহিল স্কুলের প্রিমিসেসের বাইরে। এই যে দেখো আমার এইদিকে ডাউহিল স্কুল। আর এই স্কুলটা নিয়ে যতটা সম্ভব এই যে মিথগুলো রয়েছে, হন্টেড অ্যান্ড অল অ্যান্ড ব্লা ব্লা ব্লা, যাই হোক আমরা সেগুলো নিয়ে কিছু বলছি না। এর আশপাশটা খুব সুন্দর। দেখো এই দিকটাতে গাড়ির পার্কিং রয়েছে এবং গাড়ির পার্কিংয়ের পাশে কিছু ছোট্ট ছোট্ট ফাস্টফুডের দোকানও রয়েছে। আর এই স্কুলের প্রিমিসেসের মধ্যে দুজন কেয়ারটেকার দিদি বসে রয়েছে। ওনারা বললেন যে এই স্কুলের মধ্যে ঢুকতে দেওয়া হয় না। অবভিয়াসলি কেন ঢুকতে দেবে, মানে ভেতরে তো সার্কাস হচ্ছে না, স্কুল একটা বাচ্চাদের পড়ার জায়গা। আমি বুঝতে পারছি, মানে ধরো আমাদের ছোটোবেলা স্কুলে যদি এরকম লোকজন এসে ভিড় করতো আমাদেরও বিরক্ত লাগতো। যাই হোক, চেষ্টা করো বাইরে এসে চিৎকার চেল্লামিল্লি বেশি না করতে। আর আমরা এরপরে চলো একটু দেখি দোকানে কি পাওয়া যাচ্ছে, খাবো টাবো, খিদেও পাচ্ছে। বাকি চলো আস্তে আস্তে এই স্কুলটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। ব্রিটিশ আমলে তৈরি এই ডাউহিল স্কুল কিন্তু তার ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও বিশেষভাবে পরিচিত। পাহাড়ের কোলে গড়ে ওঠা এই স্কুল ঐতিহ্যের সাথে শিক্ষার এক প্রকৃষ্ট উদাহরণ। हेलो ब्रदर, आप लोग कहाँ से हो? बांग्ला आता है? हाँ, কি নাম তোমার? আমার নাম আরহান। আরহান। আর তোমার নাম কি? মকবুল কলিম। মকদুম কালিম। কোথা থেকে এসছো? মালদা। মালদা। কবে কবে এসছো? আজকে আসলো। আজকে? পিকনিক আছে। পিকনিকে। এই স্কুল সম্বন্ধে কিছু শুনেছো যে এই স্কুলের এখানে ভূত দেখতে পাওয়া যায়, এরকম কিছু শুনেছো? হ্যাঁ, শুনো ওরকম শুনেছি, যে অনেক পুরনো স্কুল। হ্যাঁ, এটা অনেক পুরনো স্কুল, 1800 শতকে। ব্রিটিশদের তৈরি। একদম 1800 শতকে তৈরি। খুদেদের সাথে আরো মিনিট পাঁচেক গল্পের পর ভাবলাম পেট পুজোটাই বা সেরে নেওয়া দরকার। বস না, মুখে তোরা খা না। সরি বন্ধুরা, এখানে কিছু খাওয়ার ট্রাই করলাম না, কারণ একপাল ছেলেপুলে পুরো জায়গাটা অ্যাকোয়ার করে রীতিমতো হল্লা করছে। আমাদের বিরক্ত লাগলো বেশ কিছুটা। যাই হোক, চলো আমরা আবার স্কুলটা ছাড়িয়ে আস্তে আস্তে ফের ডাউহিল পাইন ফরেস্টের মধ্যে ঢুকে যাই। দেখি সামনে তো ওফ ওফ দেখাই, শুধু দেখো। পাইন ফরেস্টে ঢোকার আগের এই রাস্তাটা সত্যিই ভীষণ মায়াবী। তবে বাইরে থেকে দেখে যা বুঝলাম, এক গাদা দোকানের ভিড়ে যেন অনেক বেশি জায়গাটা কমার্শিয়ালাইজ হয়ে গেছে। ডাউহিল পাইন ফরেস্টে ঢোকার এই এন্ট্রিটাতে এত জমজমাট, মানে দোকানে দোকানে ঠাসা এবং লোকজন রীতিমতো হুলিয়ে কেনাকাটা করছে। তো আমরা বাদ যাই কেন, আমরা একটা ছোটোখাটো ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিলাম, দেখাবো পরে সেটা। আপাতত আমরা ঢুকে যাই। এই পাইন ফরেস্টে ঢুকে যেটা বুঝলাম তা হলো প্রাকৃতিক সৌন্দর্য আর নীরবতাকে এখানে ভুতুড়ে বলে প্রচার করা হচ্ছে। 20 টাকা এন্ট্রি ফ্রি নিয়ে সাবধানবাণী দেখিয়ে পর্যটকদের কৌতূহল আরও বেশি করে বাড়িয়ে তোলা হয়েছে। প্রকৃতির স্বাভাবিক রহস্যময় পরিবেশকে গল্প আর প্রচারের মাধ্যমে এক কথায় হরর ট্যুরিজমের রূপ দেওয়া হয়েছে। বন্ধুরা, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের বলে দিই। এইখানে কিন্তু পাইন ফরেস্টে ঢুকেই এখানে দেখো ইউরিনাল রয়েছে এবং এখানে কিন্তু বলা আছে যত্রতত্ত্ব মূত্র বিসর্জন করবেন না। গগনচুম্বী পাইনের সারির রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম, লক্ষ্য করলাম রাস্তায় আমরা দুজন ছাড়া আর কেউ নেই। কারণ আমরা এখন চলেছি পাইন ফরেস্টের বেশ উপরে ডিয়ার পার্কের দিকে। শুনেছি ওদিকে নাকি একটা মিউজিয়ামও রয়েছে। যেহেতু জায়গাটা একটু ওপরে আর খুব নিরিবিলি, তাই সাধারণ টুরিস্টরা ওখানে খুব কম যায়। আর আমার তো জানোই
এ ধরনের নিরিবিলি জায়গা কতটা পছন্দের, তাই এখন আমাদের উদ্দেশ্য হলো ওখানেই যাওয়া। काइट क्या आप खुद से बनाए हो? हाँ वो बत्तख लोग अच्छा, कहाँ कहाँ उड़ाते हैं आप? ऊपर? ऊपर में अच्छा बत्तख लोग है ना। अच्छा अच्छा अच्छा, बहुत बढ़िया बहुत ही बढ़िया लग रहा है। आपने बनाया ना ये? हाँ हाँ, সত্যি বন্ধুরা, সাধন কম থাকলে না মানুষের ক্রিয়েটিভিটি এত ফুটে ফুটে বেরোয়। আমার সামনে ওই বৃদ্ধ লোকটা যাচ্ছিল, দেখালাম, দেখলে তো শুধুমাত্র পেপার দিয়ে কি সুন্দর একটা ঘুড়ি তৈরি করেছে। দারুণ লাগে এগুলো আমাদের। এই দেখো, এই যে আমার পিছনে পাইন ফরেস্ট, মানে যেখান থেকে আমরা হেঁটে আসছি, আর আমার সামনে এই যে লেখা আছে মিউজিয়াম, পার্ক, ফরেস্ট মিউজিয়াম, एकदम काछे ही चले एसেছি। आंटी ये चिल्ड्रंस पार्क और कितना दूर है? दो मिनट 3 मिनट। বন্ধুরা, একটা ছোট্ট কিন্তু সুন্দর জিনিস দেখায়। নর্থ বেঙ্গল মানুষদের এই জন্য এত ভালো লাগে, এতটা ওপরে এসেছি, লোকজনের দেখা নেই, আমরা অনেকটা নিচ থেকে একটা চকলেট কিনেছিলাম, এনার্জি কমে গিয়েছিল খাবো বলে। দেখো এতটা নির্জন জায়গাতে ওই যে একটা ছোট্ট ডাস্টবিন করা আছে। ও হ্যালো ডাস্টবিনে চকলেটের ব্যাপারটা দেখো। এই রাস্তাতে কোনো প্লাস্টিক নেই, এবং এটা আমাদের তরফ থেকে বা ঘুরছে বাঙালির তরফ থেকে অনুরোধ রইল, তোমরা যারা এখানে আসবে এই রাস্তায় কিন্তু ডাস্টবিন থাকবে। তোমরা যে খাবারটা খাবে সেই প্লাস্টিকটা প্লিজ এখানে ওখানে ফেলো না, কারণ এত সুন্দর জায়গা, আমরা তো ট্যুরিস্ট, আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে যে আরও ট্যুরিস্টরা আসবে, তাদের দেখতে আরও ভালো লাগবে। বাকি চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম। যে চিলড্রেন্স পার্কের জন্য আমরা এতক্ষণ পাগলের মতো হেঁটে যাচ্ছি, সেটা আর 100 মিটার। অনেকক্ষণ চড়ায় ওঠার পর ফাইনালি আমরা চলে এসেছি ডাউহিল চিলড্রেন পার্কে। এই যে দেখো আমার বাঁদিকে ডাউহিল চিলড্রেন পার্কের এন্ট্রি গেট, আর এর মধ্যেই ডিয়ার পার্ক। এখন কোনো হরিণ নেই, তাই তোমরা ডিয়ার পার্কে কোনো রকম ডিয়ার দেখতে পাবে না, কিন্তু এই যে আমার মতো যদি কোনো ডিয়ার মানুষকে নিয়ে আসো, তাহলে সেই ডিয়ার মানুষটা তোমার সাথে থাকবে এই ডিয়ার পার্কে। যদিও ওই ডিয়ার আর এই ডিয়ারের বানান দুটো সম্পূর্ণ আলাদা, তাই তো ডিয়ার? এখন আমার মাই ডিয়ার একটু দোল খাবে, কারণ অনেকটা টায়ার্ড হয়ে গেছে। তুমি দোল খাও, আমি একটু এদিক ওদিক এক্সপ্লোর করি। हेलो, क्या नाम है आपका, बताइए। मेरा नाम मीवन प्रधान है और मेरा देर पक्ष में है, मेरा आज हुआ है। আচ্ছা, এই পার্কটাতে কিন্তু তোমাদের শুধু না, তোমাদের সাথে যদি কোনো বাচ্চারা আসে তাদের কিন্তু দারুণ লাগবে। বাহ, হরিণ দেখতে এসে খরগোশ দেখলাম, এই আমার সৌভাগ্য। বেশ মিষ্টি। এইখানে গিনিপিগ রয়েছে। আচ্ছা বাহ, ये রাস্তা কিধার যা রা হ্যায়? কথা বলছিলাম এই পার্কেটে একজন কর্মরত দাদার সাথে। উনি বললেন যে এই যে রাস্তাটা চলে যাচ্ছে ভেতরের দিকে, এখানে পায়রাদের ব্রিডিং সেন্টার, তো এখানে যাওয়ার পারমিশন নেই। আর এই যে দেখো এই দিকটাতে এই যে খাঁচাগুলো রয়েছে, এখানে হরিণ থাকতো আগে, যেমনটা যথারীতি বললাম যে এখানে এখন তো হরিণ তোমরা পাবে না। সুতরাং চলো, আর তো তেমন কিছু দেখার নেই, অনেকটা সময় আমরা এখানে দিয়ে ফেলেছি। এখন আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোই, দেখি যদি সম্ভব হয় আমরা ওই মিউজিয়ামটা দেখব, আর ওই দিক থেকে মানে আরেকটা যে দিক থেকে নামা যায় সেই দিক থেকে নামবো। চলো তাড়াতাড়ি পা চালাই। অবশেষে চড়াইয়ের শেষ, এখন উতরায়ের শুরু। আর কষ্ট হচ্ছে না নামতে। সামনে একটা মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামটা দেখে তারপর আমরা নেমে যাব। নামতে ওই 10-15 মিনিট লাগবে, যদিও ঘড়ির কাঁটা 3টে কখন পার করে ফেলেছে। সূর্য খুব তাড়াতাড়ি এখানে অস্ত যায়। আমার মনে হয় না আমরা আজকে আর হনুমান টপ দেখতে পাবো, যদি না পাইও আজকে দেখতে, কালকে সকালে ডেফিনেটলি তোমাদের দেখাবো।
এইটা এই ডাউহিল পাইন ফরেস্টের গেস্ট হাউস। জানতাম না। এখানে এই যে আমার পিছনে এই যে লোকাল দুটো দাদা দাঁড়িয়ে আছে, এনারাই বললেন। এখন আমরা আপাতত মিউজিয়াম খুঁজে চলেছি, যদিও আর আমাদের নামতে বা খুঁজতে কষ্ট হচ্ছে না, যেমনটা বলছি। এখন কিন্তু ভীষণ স্পিডে আমরা নামছি, একদম তরতর করে। এখনো আমাদের মনে হচ্ছে যে আমরা ফিজিক্যালি খুব ফিট। হ্যাঁ, ওই জন্য মুখে এত হাসি আমার অন্তত এত। তবে হ্যাঁ, উঠতে উঠতে রীতিমতো ভাই বেগ পেতে হয়েছে আমাদের, এবং মানে ফিজিক্যালি ফিট হলেও কষ্ট হবে। আমরা অতটাও আনফিট না, আমাদের রীতিমতো কষ্ট হয়েছে। তো বন্ধুরা, একটা অদ্ভুত সুবর্ণ সুযোগ এসছে। বহুদিন ক্রিকেটে হাত ঘোরায়নি। এখানে দুটো ভাই খেলছিল, তো আমি একবার অ্যাপ্রোচ করাতে ওরা বললো হ্যাঁ দাদা এসো আমাদের সাথে ক্রিকেট খেলো। তো দেখো, এই হচ্ছে সত্যি বলতে অফবিটের মজা। মানে আমাদের কোনো পয়েন্ট টু পয়েন্ট দেখার তাড়া নেই, শুধুমাত্র পায়ে হেঁটে ঘুরছি আর এখানকার লোকাল লোকজনের সাথে ইন্টারাক্ট করছি। ভীষণ মজা হচ্ছে। চলো বেশি কথা বলবো না, 2-4টে শট খেলি, তারপর আবার তোমাদের সাথে সামনের দিকে হাঁটবো। সরি, क्या नाम है तेरा? हाँ, सिम्बा? क्या? शेरू? मेट शेरू। আমরা এখন আছি ডাউহিল ফরেস্ট স্কুল মিউজিয়ামের বাইরে। তবে এখানে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই বাইরে থেকেই বলছি, তোমরা যারা এখানে আসবে তারা কিছু দেখো আর না দেখো, এই জায়গাটা মিস করো না। কারণ এখানে প্রচুর দেখার জিনিস আছে। অজগর সাপের স্কেলেটন থেকে শুরু করে তার গায়ের চামড়া অবধি রাখা রয়েছে। তো তোমাদের খুব ভালো লাগবে এখানে আসলে। চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। আর একটা কথা বলছি, হ্যাঁ। সেটা হচ্ছে যারা ডাউহিল ফরেস্টে আসে, তো এটা যেহেতু অনেকটা উপরে আর ভিতরের দিকে, তো অনেকে কিন্তু এই চিলড্রেন্স পার্ক আর এই মিউজিয়ামটায় আসে না। কিন্তু তোমরা যারা হাঁটতে পারবে, মানে উঠতে পারবে, তো আমি বলবো যে এই দুটো জায়গা কিন্তু দেখো। আর উঠতে যে খুব বেশি কষ্ট হবে তা না, আমরা তো অনেকটাই দূর থেকে হেঁটে আসছি, তো তোমরাও পারবে। এবং এখানে আসলে শুধু এই দুটো জিনিস না, মানে তোমাদের এরকম আকস্মিক কিছু প্রাপ্তি ঘটে যাবে, যেমন আমাদের ঘটলো। এখানে তো দেখতেই পেলে যে লোকাল ছেলেদের সাথে পার্কে আমি জমিয়ে ক্রিকেট খেললাম। তো প্রচুর, মানে এখানে মানুষজন তোমাদের সাথে ইন্টারাক্ট করার জন্য মুখিয়ে থাকবে, এবং দে আর সো 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 হাম্বেল। আমি বারবার বলি একটা কথা, যে পাহাড়ের মানুষের কাছ থেকে হাম্বেলনেস আমাদের শেখা উচিত। সত্যি ভাই, মানে মানুষের সাথে কেমনভাবে ব্যবহার করা উচিত এদের দেখে শিখতে হবে। সত্যি ভালো লাগছে এখানে এসে। বাকি চলো আস্তে আস্তে আমরা নিচের দিকে নামি, প্রায় অন্ধকার হয়ে এসছে। এই গাছটা কিন্তু ক্যামেলিয়া গাছ। আমি এর আগে ক্যামেলিয়া গাছ দেখেছি কি দেখিনি আমার মনে নেই, কিন্তু এত সুন্দর ক্যামেলিয়া গাছে ফুল ধরে আছে আমি প্রথম দেখলাম। যাই হোক, যেটা বলছিলাম যে অনেকটা সময় পার করে ফেলেছি, এবার এখানে আর তেমন কিছু দেখার নেই। এবার আমরা এই যে দেখো, আমাদের ডান দিক থেকে নামার রাস্তা নেমে গিয়েছে, এটা ধরে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। ভাই সাহাব, এই কোথা থেকে নামছি আমরা? ওঠার সময় তবু 2-1জন লোকের সাথে কিঞ্চিত কদাচিৎ দেখা হচ্ছিল। নিচে এই নামার রাস্তাতে একটাও লোক নেই, একটাও। এই যে দেখো, শুধু একটা গাড়ি আসছে, আর কোনো লোকই নেই। বাপ রে! এবং আমাদের চারপাশটা দেখাই, ঘন পাইন বন। গড ফরবিড, এখান থেকে যদি কোনো একটা জীবজন্তু বেরিয়ে আসে এই সময়, আমরা তো ভয়েই মারা যাব। আমার আবার সেই কিন্তু ডিমাপুরের কথা মনে পড়ছে। ডিমাপুর চিড়িয়াখানায় গিয়ে হারিয়ে গিয়েছিলাম, আবার এখানে এসে না হারিয়ে যাবে। তোমরা যারা ভাবছো যে ডিমাপুর চিড়িয়াখানায় কি হয়েছিল আমাদের সাথে, পারলে ডিমাপুরের আমাদের ব্লগটা গিয়ে দেখে নাও, এবং পারলে শেষের দিকটা দেখো, বুঝতে পারবে ডিমাপুর চিড়িয়াখানাতে আমাদের সাথে কি মারাত্মক রকমের ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছিল। যাই হোক, চলো চলো নিচের দিকে যাই। এতগুলো গাড়ি নামছে মানে নিশ্চয়ই এখানে হ্যাঁ, রাস্তা আছে, কিন্তু একটাও লোককে দেখতে পাচ্ছি না যে পায়ে হেঁটে নামছে।
মিউজিয়াম দেখে আমরা নিচে নামার সময় হঠাৎ রাস্তার পাশে চোখে পড়লো একটা খুব দুর্দান্ত একটা বিল্ডিং, আর কাছে এসে দেখলাম এটা ডাউহিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, কার্শিয়াং, দার্জিলিং। শুধু দেখো বিল্ডিংটার কাছ থেকে দেখাই কত দুর্ধর্ষ আর্কিটেকচার। আমি শুধু দেখাই আমাদের যে উতরাইটা ওটা কতটা খাড়া ছিল। ওই যে ওপরে রাস্তা চলে গেছে। আফসোস হচ্ছে এরকম একটা সুন্দর কলেজে না পড়ার জন্য, আমারও বুবুরও। বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমরা পথ হারিয়েছি। কোথাও বোর্ডিং নেই, কোনো লোক নেই, কোনো গাড়ি নেই যাকে জিজ্ঞেস করব। ওপরের রাস্তা থেকে নিচের রাস্তা অবধি একটা কানেক্টিং রোড ছিল, সেখানে হাঁটতে গিয়ে আমার পাও মুচড়েছে। রাস্তাটা দেখাই, ওই যে দেখো নিচে চলে গেছে। আর আমরা নামছি ওইখান থেকে। আর এই যে রাস্তাটা দেখো ঘুরে ঘুরে আসছে, এই ঘুরে 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 এই যে রাস্তাটা নিচে নামছে। नीचे का रोड कितना देर लगेगा? अच्छा अच्छा, थैंक यू। অবশ্যই এটা গাড়িওয়ালার সাথে কথা হলো, বললো আর হেঁটে মিনিট 3 লাগবে। ও যতটা বিরক্ত দেখিয়ে হুড়হুড় করে নামছিলাম, মানে ভাই মিথ্যে বলবো না, হুড্রু জলপ্রপাতে নামতেও এর অর্ধেকেরও কম কষ্ট হয়েছে। ওটার কথা ছেড়ে দিলাম, কি মারাত্মক স্টিফ, বিশেষ করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ওই প্রিমিসেসের পর থেকে। বুবু, কেমন এক্সপিরিয়েন্স হলো? এক্সপিরিয়েন্স ভালো ছিল যতক্ষণ ওই দিকটাতে ছিলাম। এখন এই সূর্য ডুবতে যাচ্ছে আর আমরা আবারও হারিয়ে গিয়েছি আগের বারের মতো। তবে আর বললো যেহেতু আর 3 মিনিট মতো রাস্তা, মানে মেন রাস্তা আসতে বাকি আছে, তাই আর অতটা কষ্ট হচ্ছে না। মানে এবার ভালো লাগছে যে না, কাছাকাছি চলে এসেছি। বাট বুবুর হালকা হালকা মাথা ঘোরা আরম্ভ করেছে। স্বাভাবিক, মেয়েটা কালকে থেকে কিচ্ছু খায়নি, ওই এই চকলেট, একটু ছোলা, এইসব ফল এইসব খেয়ে রয়েছে। আমাদের খাওয়ার কথা ছিল 3টে। আমরা ভেবেছিলাম 3টের সময় গিয়ে গোগ্রাসে খেয়ে হনুমান টপের কাছে যাব। হনুমান টপ, হাসির কিছু নেই। হনুমান টপ থেকে আমরা সানসেট দেখিনি তো কি হয়েছে, সানরাইজটা হয়তো দেখতে পাবো না, কারণ যেহেতু একটু দূরে আমাদের হোমস্টেটা, কিন্তু মোটামুটি একটা ভালো সকালের ভিউ তোমাদেরকে দিতে পারবো, এটুকু বলতে পারি। চেষ্টা করব যদি আজকে ঠিকঠাক এখনো অবধি আমরা হোমস্টেতে পৌঁছাতে পারি। সেটাই। আর ভাই আমাদের হাঁটু কাঁপছে নামতে নামতে। হ্যাঁ, অনেকটা হেঁটেছি, অনেকটা, মানে ওরও আমারও পায়ে এবারে বড্ড লাগছে, খুব যন্ত্রণা হচ্ছে এবারে পায়ে ধীরে ধীরে। যাই হোক যাই হোক, চলো একটু রেস্ট নিয়ে আবার হাঁটতে থাকি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই আমাদের হোমস্টের কাছে। আজকে তো আর হনুমান টপে যাওয়া হলো না, তবে এই যে নামতে নামতে যে দেখো একটা নিউলি কনস্ট্রাক্টেড এরিয়াতে দাঁড়িয়ে আছি, এবং ঠিক আমাদের পিছনে এই যে সানসেট হচ্ছে। প্রথম যেবার দার্জিলিংয়ের অফবিটে এসেছিলাম তিনচুলেতে, সেবারও এইরকম একটা জায়গা থেকে দাঁড়িয়েই আমরা সানসেট দেখেছিলাম। তো এই রিলেট করতে পারছি আর খুব ভালো লাগছে। আমাদের লাঞ্চ করার কথা ছিল দুপুর 3টে, এখন বাজে 5:07। আমরা অবশেষে এসে পৌঁছেছি আমাদের হোমস্টেতে, এবং আমাদের হোমস্টের যে ভাই ও আমাদের খাবারগুলো গরম করে দিয়ে গিয়েছে। দেখাই এখানে কি কি রয়েছে। এখানে গরম ভাত রয়েছে, এখানে একটা স্কোয়াশের সবজি রয়েছে, এটা গরম ডাল,
এখানে ডিম রয়েছে 2 পিস, আর এখানে একটা উচ্ছের সবজি রয়েছে। আমরা আমাদের বিলম্বিত লাঞ্চ খাওয়া শুরু করে দিয়েছি। এখন সময় 5:30। খাবার দাবারগুলো অসাধারণ এবং এই ঠান্ডায় গরম করে দিয়েছে, দারুণ লাগছে। বিশেষ করে এই করলা ভাজাটা এত ক্রাঞ্চি, দুর্ধর্ষ লাগছে বুবু, দারুণ লাগছে। আমি এরকম জিনিস আগে খাইনি। স্কচটা এভারেজ, মানে এটা তো আমরা জানি সব হোমস্টেতে এই স্কচ দেয়, কিন্তু ভাই এটা মানে আমি সারাদিন এটা খেতে পারবো, কি দারুণ লাগছে খেতে। লাঞ্চ সেরে উঠতে না উঠতেই ঘন্টা দুয়েকের মধ্যেই গরম গরম চিকেন মোমো আর চা সহযোগে সন্ধ্যাটা কিন্তু বেশ জমে গেল। তারপর 8 ডিগ্রির টেম্পারেচারে ব্যালকনিতে বসে উপভোগ করলাম রাতের কালিম্পং শহরের ভিউ। ঘড়িতে সময় 10টা, আর কার্শিয়াং ডাউহিলের টেম্পারেচার বলছে দুপুর বাবাজি 8 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা আজকে রাত্রে অর্ডার করেছিলাম রুটি, আর তার সাথে ওরা দিয়েছে চিকেন অ্যান্ড অল। এবার যেহেতু রুটি অর্ডার করেছি এবং বাইরে প্রচণ্ড ঠান্ডা, তো আজকে ওরা আমাদের ডিনারটা আমাদের ঘরেই সার্ভ করে গিয়েছে। দেখাই ডিনারে কি কি রয়েছে শুধু আমাদের। গুড মর্নিং। ডাউহিল গ্রামের এখনও সবার ঘুম ভাঙেনি, কিন্তু আমরা আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আমাদের কালকে যে স্পটটা ছেড়ে গিয়েছিল দেখা হয়নি, হনুমান টপ, আমরা এখন সেই অবধি যাব এবং হনুমান টপ দেখাবো তোমাদের সকালের মিঠে আলোতে কেমন দেখতে লাগে। ওখান থেকে হনুমান টপ হার্ডলি 600 মিটার। চলো আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে হনুমান টপের দিকে এগোই। 4 জন আমাদের সামনে সামনে যাচ্ছে, আর আমরা একটু যখন দাঁড়িয়ে পড়ছি ওরাও দাঁড়িয়ে পড়ছে। ওই যে দেখো দাঁড়িয়ে পড়লো। আবার আমরা গেলে ওরা ওখান থেকে যাবে, শুধু দেখো এই যে দাঁড়িয়ে রয়েছে। আমরা এই যে 5 নম্বর অ্যাড হলো, আমরা যে একটু কাছে যাব আবার যাবে। সকালের মিঠে রোদে এই ডাউহিল গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু বেশ লাগছে। আমাদের আরও যেতে হবে বেশ কিছুটা অলিগলি পথ, আর তারপরে পড়বে মেন রাস্তা। ওই যে দেখো দূরের পাহাড়ের ওপরে লম্বা হনুমানজির মূর্তি দেখতে পাচ্ছ তোমরা, অত দূর আমাদের যেতে হবে। এবং ওই হনুমানজির মূর্তির সামনে চা বাগানও আছে দেখতে পাচ্ছি দূর থেকে আমরা। চলো যাওয়া যাক। এই রাস্তাটা কিন্তু বেশ এবড়ো খেবড়ো, একটু সাবধানে নেও তোমরা যদি এই রাস্তা থেকে হনুমানজির মূর্তি অবধি যাও। তুলনা জিনিসটা আমার ভীষণই অপছন্দের, তবে নিজের প্রিয় জিনিসের সাথে যদি কিছু তুলনা করতেই বলো তাহলে বলবো পাহাড়। এই কার্শিয়াং শহরে ঘোরার জন্য অনেক জায়গা রয়েছে, তোমরা চাইলে ইউটিউব সার্চ করে তার প্রচুর ভিডিও পেয়ে যাবে। তবে তোমরা যারা আমার মতো এই ধরনের অফবিটে থাকতে পছন্দ করো তারা আমাকে কিন্তু প্লিজ জানিও এই ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো। একটা কথা সবসময় বলি না, পাহাড়কে যখন যে রূপে দেখবে পাহাড় তোমাদের সেই রূপেই ভালো লাগবে। হনুমান টপে সবাই যায় সানসেট দেখার জন্যে, আমরা সকালে যাচ্ছি, কিন্তু বিশ্বাস করো সকালের এই মিঠে আলোতে হনুমান টপে যাওয়ার এই যে রাস্তাতে হাঁটতে এত অসাধারণ অনুভূতি হচ্ছে বুবু, দারুণ লাগছে। মানে একদিকে পুরো বাড়ি আর একদিকে দেখা যাচ্ছে পুরো গোটা কার্শিয়াং শহরটা। একদম দেখো আমরা হাঁটছি আর আমাদের ঠিক সামনে। আমার প্যান্থারের চোখে কতটা তোমাদের দেখাতে পারছি জানি না, তবে মেঘের চাদর সরিয়ে সূর্যি মামার আলো পড়ায় এই শহরকে যে ঠিক কতটা অসাধারণ লাগছে তা দেখার জন্য তোমাদের ডেফিনেটলি হনুমান টপের কাছে সকালে আসতেই হবে, তার উপরেই যাত্রাপথ। উফ, বিশ্বাস করো তোমরা যদি ডাউহিল গ্রামের এই হোমস্টেতে থাকো তাহলে পারলে এই হনুমান টপ অবধি পায়ে হেঁটে অবশ্যই এসো। কথা দিচ্ছি সারা জীবনের একটা সেরা অভিজ্ঞতা মনের ডিকশনারিতে গেঁথে তোমরা বাড়ি ফিরবে। আমরা ফাইনালি চলে এসেছি হনুমান টপে। এখানে হনুমানজির একটা 40 ফুটের মূর্তি রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ বিশাল, মানে আমার ক্যামেরাতেও আসছে না ঠিকঠাক হনুমানজির মূর্তি। আর এই যে আমার বাঁ পাশে দেখো খুব বড় বড় করে
আই লাভ কার্শিয়াং লেখা রয়েছে। তো তোমরা এখানে আসলে ছবি টবি তুলতে পারো। তবে আমরা খুব ভালো দিন এসেছি, বউ যেমনটা বলছিল যে কালকে হয়তো হনুমানজি চাননি যে আমরা হনুমানজির কাছে আসি, আজকে মঙ্গলবার হনুমানজির বার, তো আমরা হনুমানজির কাছে এসেছি, আমরা একটু বসি হনুমানজির কাছে। সবুজ চা বাগানে ঘেরা পাহাড় চূড়ায় সগৌরবে বিরাজমান এই হনুমানজির মূর্তি দেখলে মনে হয় যেন তিনি সমগ্র কার্শিয়াং শহরকে আশীর্বাদ করছেন। প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি হাওয়া আর আধ্যাত্মিকতার আবহ সব মিলিয়ে কার্শিয়াংয়ের এই হনুমান টপ এখানে আসা মানুষদের কাছে এক বিশেষ আকর্ষণ। তাহলে বন্ধুরা, ঘুরছে বাঙালির চোখে কার্শিয়াং শহরকে দেখতে তোমাদের কেমন লাগলো পারলে প্লিজ একটা কমেন্টে জানিও, কারণ তোমাদের এই কমেন্টগুলো আমাদের খুব মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো আরো ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। পারলে একটা লাইক করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর নিজেদের বন্ধু বান্ধব আর ফ্যামিলির সবাইকে দেখিও, কারণ প্রতি সপ্তাহে এমন একটা থেকে দুটো ট্রাভেলের গল্প আমরা আনতেই থাকি। কালকে বিকেলে লাঞ্চ করার ফলে গোগ্রাসে খেয়ে নিয়েছিলাম, তো খেতে খেতে এই যে সামনে আমাদের সিনিক বিউটি, এটা উপভোগই করতে পারিনি। আর রাত্রে তো তোমরা জানোই ঘরে আমরা খেয়েছিলাম, কিন্তু আজ সকালে এই মিঠে সূর্যের রোদ মাখতে মাখতে আলুর পরোটা আর চা জাস্ট জমে যাচ্ছে বন্ধুরা। এবং আজকে সব থেকে খেতে ভালো লাগছে, খাবারটা তো ভালো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের এই সময়ে আশপাশটার পরিবেশটা এতটা সুন্দর, উই আর জাস্ট লাভিং ইট। বুবু কেমন লাগছে? দারুণ লাগছে, অপেক্ষা করতে পারছি না কখন এখানে বসে খাবো এই সানবাদ নিতে নিতে। এবং আমি কালকে আশিসকে বলেছিলাম যে আশিস আলুর পরোটা হবে, তো কালকে আশিস করতে পারেনি। আশিস বললো যে দাদা আপনি কালকে চেয়েছিলেন, বাট আমি আজকে করে দিয়েছি আলুর পরোটা। আমি এটাই বলছিলাম তোমাদের বারবার করে, এই হোমস্টেতে যারা যারা তোমাদেরকে সার্ভিস দেবে প্রত্যেকেই ভীষণ ভীষণ ডাউন টু আর্থ এবং সবসময় মুখিয়ে আছে। মানে তোমাদের, আমরা কালকে রাত্রে একটুখানি গরম জল চেয়েছি, একটা ভাই পুরো 1 মগ গরম জল দিয়ে গিয়েছে। মানে এটাই, মানে তুমি যা চাইবে তার থেকে তুমি বেশি পাবে। আমি জানি না অন্যান্য হোমস্টেতে তোমাদের কেমন মোমো দেয় পার প্লেটে, আমাদের কালকে অলমোস্ট 20 পিসের কাছাকাছি মোমো দিয়েছিল, 20 পিস মোমো ছিল, এবং রাত্রে চিকেনও ছিল অলমোস্ট দুজনের মিলিয়ে 10 পিসের কাছাকাছি। তো খাওয়া দাওয়া নিয়ে এখানে কিন্তু কোনো রকম কার্পণ্য হয় না, এনারা মন খুলে খাওয়ান এবং খাওয়া দাওয়ার স্বাদ অত্যন্ত সুন্দর। কিন্তু একটাই আমাদের আর কি অভিযোগ এদের কাছে, এখানে তো সব বাঙালি ট্যুরিস্ট আসে, আর ম্যাক্সিমাম বাঙালি ট্যুরিস্ট এসেও এখানে তাদের বাড়ির মতো রান্না চায়। তো এরা এখন ওই জন্য ডিমের ঝোল, মাংসের ঝোলও আলু দেওয়া আরম্ভ করেছে, যেটা আমরা অতটা এনজয় করি না, কারণ আমরা যেখানে যাই সেখানকার ট্র্যাডিশনাল খাবার যদি আমরা পাই তাহলে সেই জায়গাটার সাথে, সেই মানুষগুলোর সাথে রিলেট করতে আমাদের আরও সুবিধা হয়। এইটা কিন্তু নাগাল্যান্ডে নেই, কারণ নাগাল্যান্ডে তো এত মানুষ যায় না, নাগাল্যান্ডে শুধুমাত্র হর্নবিল ফেস্টিভ্যালের সময় মানুষজন একটু ভিড় করে। তো নাগাল্যান্ডের যে হোমস্টেতেই তোমরা যাও, ট্র্যাডিশনাল নাগা খাবারই কিন্তু তোমাদেরকে ওরা সার্ভ করবে। এখানে যদি এটা করতো, এই জিনিসটা আমরা খুব মিস করলাম। যাই হোক, তো চলো, ঠান্ডা হয়ে যাচ্ছে আমাদের চাটা, আমরা খাই সানবাদ নিতে নিতে। এই হিল 66 হোমস্টেতে কিন্তু রয়েছে থাকার জন্য মোট 9টা ঘর, আর এখানে থাকা খাওয়া নিয়ে আমাদের খরচ হয়েছিল জনপ্রতি 1300 টাকা করে, যদিও সিজন অনুযায়ী 200 টাকা কম বেশি হতে পারে। তাহলে বন্ধুরা, আপাতত ঘুরছে বাঙালির গল্পের নোটে গাছটি এখানেই মুড়ালো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরো একটা গল্প নিয়ে খুব তাড়াতাড়ি।